নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ঝুলি অনেক ধরনের গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি। গল্পটা শুরু করছি। রুমি ক্লাস শেষ করে পার্কের বেঞ্চে বসে শ্রীলেখা, তিয়াশা, প্রণব আর অভির জন্য অপেক্ষা করছে। তারা একে একে হাজির হলো। সবাই মিলে পার্কে ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ শুরু করে দিল। ফুচকা খাওয়ার পর তারা গাড়ি করে কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করলো। রুমি একটু কাছে পিঠেই ঘুরতে চায়, কিন্তু শ্রীলেখা, তিয়াশা বলল প্রত্যেক বছরই আমরা কাছেই ঘুরে আসি, তবে এবার একটু দূরে কোথাও যাই, যেখানে জনবসতি কম, একটু ইউনিক জায়গা। আমরা সেখানে দরকার পড়লে রান্না করে খাবো, না হলে একটা রান্নার জন্য লোক নিয়ে যাব, আর সেখানে সবাই মিলে চারিদিকটা ঘুরব। রুমি বলল, দেখ, বাড়ি থেকে খুব দূরে ছাড়বে না, আর বাড়ির বাইরে দুরাতের বেশি থাকতেও দেবে না। শ্রীলেখা বলল, কি রে, তোর মা তোকে রক্ষা কবচ দিয়ে দেয়নি? না, তোর তো হাতেও দেখছি না, খুলে রেখেছিস নাকি? রুমি বলল, দেখ, এমনি আমার উপর কুনজর লেগেই থাকে, আর প্রায় সময়ই শরীর খারাপ হয়, তাই মা এইসব তাবিজ পরিয়ে রাখে। তোরা এটাকে নিয়ে রসিকতা করিস না। প্রণব বলল, ব্যাস, তোদের ওকে নিয়ে মজা করা শুরু করে দিলি তো? কোথায় যাবি সেটা বল। আমার অফিসে 4 দিনের বেশি ছুটি দেবে না, এর আগে অনেকগুলো ছুটি নেওয়া হয়ে গেছে। অভি বলল, জঙ্গল সাইডে বাংলো বাড়ি থাকবে, এরকম কোনো জায়গা হলে ভালোই হয়, তবে বাংলো বাড়িগুলো কিন্তু বেশিরভাগ ভুতুড়ে জায়গা হয়। তিয়াশা বলল, একটা জায়গা আমার মাথায় এসেছে। পিতপুর শহরে একটা বিখ্যাত বাংলো বাড়ি রয়েছে, সেখানে তবে সারা দিনের জন্য অনেকে বুক করে, রাতে শুনেছি থাকার কোনো নিয়ম নেই, খুব একটা দূরেও নয়, এখান থেকে ঘন্টা 4 লাগবে। আমার বাবার বন্ধু অনিন্দ কাকু ওই শহরেই থাকে, যদি বলিস রাতটা থাকার জন্য ম্যানেজ করে নেব। সবাই রাজি হয়ে পরের দিন বিকেলে প্রণব তার গাড়ি নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়ল। রাস্তায় অনেক মজা করতে করতে প্রণব গাড়ি চালাচ্ছিল। জঙ্গলের ভেতর দিয়ে রাস্তাটায় গাড়ি চালাতে যেন গাটা ছমছম করছিল প্রণবের। এদিকে সন্ধেও হয়ে আসছে, 2-1টা বাড়ি চোখে পড়ছে, বেশিরভাগ জায়গাটাই জঙ্গলে ঘিরে রয়েছে। প্রণব সবাইকে চুপ থাকতে বলল, শুধু বলল, এই জঙ্গলের রাস্তাটা খুবই শুনশান। তিয়াশাকে জিজ্ঞেস করলো, কিরে, ঠিক রাস্তায় যাচ্ছি তো? ফোনটা খুলে দেখ, জায়গাটা সার্চ করে রাস্তাটা ঠিক করে দে। তিয়াশা ফোনটা খুললেও কোনো নেটওয়ার্ক পাচ্ছে না, তাই জায়গাটাকে বুঝতে পারছে না। সবাই একে একে ফোনে সার্চ করতে লাগলো, কিন্তু কারোরই নেটওয়ার্ক কাজ করছে না। মনে হয় এই জঙ্গলের জন্যই নেটওয়ার্কের কোনো কাজ হচ্ছে না। তিয়াশা বলল, চল না দেখি, রাস্তাটা ধরে চল। রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যেতে যেতে হঠাৎ গাড়ির সামনে একটা কালো বিড়াল রাস্তা কাটলো। গাড়িটা থামিয়ে দিল প্রণব। সবাই জিজ্ঞেস করলো, কি হলো, কি হলো, গাড়িটা থামালি কেন? প্রণব বলল, একটা কালো বিড়াল গাড়ির সামনে আসলো, জানি না চাকাটা চালিয়ে দিয়েছে কিনা। নেমে গিয়ে প্রণব বিড়ালটাকে দেখতে লাগলো, কিন্তু বিড়ালটা চাকায় পিষে যায়নি, মনে হয় প্রাণে বেঁচে গেছে। প্রণব গাড়িতে উঠে গাড়িটা চালিয়ে নিয়ে কিছু দূর যেতেই দেখলো রাস্তার উপরে গাছের ডাল ভেঙে পড়ে রয়েছে। আবার গাড়িটা থামাতেই রুমি বলল, কি হলো? সবাই নেমে গিয়ে দেখলো একটা বড় সড়ো গাছের ডাল। সবাই হাত লাগিয়ে গাছের ডালগুলো সরিয়ে দিল। সবাই মিলে গাড়িতে উঠে তিয়াশা বলল, ঠিক যাচ্ছে কিনা বুঝতে পারছি না, এদিকে রাতও হয়ে আসছে। অনিন্দ কাকার সাথেও নেটওয়ার্কের জন্য
যোগাযোগ করতে পারছি না। রুমি বলে উঠল, আমার কিন্তু বেশ ভয় লাগছে। এই রকম রাস্তা জানলে এই দিক দিয়ে আসতামই না। কবি বলল, ভয়ের কি আছে, রক্ষা কবচটা তো সঙ্গেই আছে। তোর সঙ্গে থাকলে আমরাও ভূতের হাত থেকে রক্ষা পাবো। রুমি বলল, দেখ, সব সময় ইয়ার্কি ভালো লাগছে না। এই জঙ্গলটা পেরিয়ে একটা বড় রাস্তায় পড়ল। সেই রাস্তা দিয়ে যাওয়ার পরই ফোনে নেটওয়ার্ক আসলো। তিয়াশা অনিন্দ কাকুকে ফোনে সব বলল। তিনি বললেন, জঙ্গলের রাস্তা দিয়ে কেন এসেছো? বড় রাস্তা ধরেই তো আসতে পারতে। ওই রাস্তায় গাছ ভেঙে প্রায় পড়ে থাকে। ঠিক আছে, তোমরা আসো, তোমাদের জন্য আমি অপেক্ষা করছি। যথারীতি রাত 9টায় গিয়ে বাংলো বাড়ির কাছে এসে পৌঁছালো। অনিন্দ কাকা বলল, তোমাদের কোনো অসুবিধা হয়নি তো? তিয়াশা রাস্তায় গাছের ডাল ভেঙে পড়ে থাকার কথাও জানালো। সব শুনে বললেন, তোমাদের একটু হয়রানি হলো। বাড়ির ভেতরে চলো, তোমাদের রান্নার জন্য একজন লোকও ঠিক করে রেখেছি। তিনি রান্নাও করে রেখেছেন। তোমরা যে যার মতন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আর এই বাড়ির নিচতলাতেই তোমরা থাকবে, ওপরে কিন্তু যাবে না। ওপরে যাওয়া নিষেধ আছে। আসলে এই বাড়ির মালিককে অনেক কষ্টে রাজি করিয়েছি। রাতে থাকার অনুমতি ছিল না, তাই টাকা কিছু বাড়িয়ে অনুমতি নিতে হয়েছে। তোমরা নিশ্চিন্তে থাকো। রান্নার লোকটাকে দেখিয়ে বললেন, ইনি তোমাদের সব সাধ করে দেবেন। আর কোনো অসুবিধা হলে আমায় ফোন করো। আমার বাড়িটা কাছেই রয়েছে। তিয়াশা বলল, না কাকু, তুমি অনেক করেছো আমাদের জন্য। আর সমস্ত থাকা খাওয়ার খরচটা হিসাব করে রেখো। বাড়ি ফেরার দিনই সব টাকা দিয়ে দেব। অনিন্দা কাকা বলল, ঠিক আছে ঠিক আছে, এই নিয়ে ভেবো না। যাক, তোমরা ফ্রেশ হয়ে নাও, খাবারটা খেয়ে নাও। আর একটা কথা সবাইকে বলে দিচ্ছি, কেউ কিন্তু উপরে যাবে না। মালিক কিন্তু বারবার করে না করেছে। এই বলে অনিন্দ কাকা চলে গেল। সবাই ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে পড়ল। খাবার দিতে দেরি দেখে তিয়াশা বলল, কি হলো কাকা, খাবার দিয়ে যাও, বড্ড খিদে পেয়েছে। রান্নাঘর থেকে একটা অদ্ভুত আওয়াজ আসলো। আপনারা একটু বসুন, খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে, গরম করে নিয়ে যাচ্ছি। প্রণব বলল, জায়গাটা কিন্তু বেশ সুন্দর, বাইরেটা আরো সুন্দর, সামনে সুইমিং পুল আছে। কাল সকালে পুলে গিয়ে স্নান করব। আর চারিদিকে বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছ রয়েছে। রুমি বলল, তিয়াশা, জায়গাটা বেশ পছন্দ করেছিস। এর আগে তুই এখানে এসেছিস নাকি? তিয়াশা বলল, রাত কাটায়নি, তবে কয়েকবার বাবার সঙ্গে এসে ঘুরে গেছি। শ্রীলেখা বলল, আচ্ছা, আজকের রাতটা আমরা একটা ঘরে গল্প করে তাস খেলে কাটানো যায় না? কবি বলল, হ্যাঁ, যেতেই পারে। তবে আমার একটু কৌতূহল হচ্ছে, বাড়ির ওপরে কেনই বা যেতে বারণ করলো অনিন্দ কাকা? কিছু রহস্যময় ব্যাপার আছে নাকি রে? তাহলে তো একবার ওপরে গিয়ে দেখতেই হয়। এইসব কথা হতে হতে রান্নার কাকা খাবার নিয়ে টেবিলে রেখেছে। কাকার হাত দিয়ে খাবারগুলো রাখার সময় প্রণব একটা জিনিস লক্ষ্য করলো। দেখলো কাকার হাত দুটো খুবই কালো, যেমন পুড়ে গেলে হয় ঠিক তেমনই। খিদে চোটে প্রণব আর কিছু না বলে খেতে শুরু করলো। খাবার মুখে দিতেই রুমি আতকার তুলে বলল, এগুলো কি খাবার? সব কিছু কাঁচা কাঁচা, মাংসও সেদ্ধ হয়নি। সবাই মুখে দিয়ে একরকম বমি করার মতন অবস্থা হলো। রান্নার কাকাকে তিয়াশা ডেকে বলল, তুমি এসব কি রান্না করেছো? এগুলো কি খাওয়া যায়? সব আধ কাঁচা খাবার। কাকা বলল, আসলে রান্না করার সময় কারেন্ট অফ হয়ে গিয়েছিল। মোমবাতি চালিয়ে রান্না করেছি বলেই মনে হয় রান্নাগুলো সেদ্ধ হয়নি। আপনারা বসুন, অন্য কিছু বানিয়ে দিচ্ছি বলে রান্নাঘরে রাঁধুনি কাকা চলে গেল। সবাই এত কথার মধ্যে কাকার দিকে তেমন লক্ষ্যই করেনি। রুমি বলল, ওনাকে একটু অদ্ভুত লাগলো।
এই গরমের মধ্যে গায়ে মাথায় চাদর দিয়ে জড়ানো, আর ওনার চোখ দুটোর মধ্যে একটা চোখ যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসবে। গোটা বডি যেমন পুড়ে গেলে হয় ঠিক তেমনই লাগছে। কোথা থেকে ওনাকে জোগাড় করেছে কে জানে। তিয়াশা রান্নাঘরে গিয়ে ওনাকে দেখতে পেল না। রান্নার জায়গাটাও অপরিচ্ছন্ন, খাবারগুলো কেমন ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। অভিও ঘুরতে ঘুরতে রান্নার দিকে যেতেই দেখল রাধুনী কাকা রান্নাঘরের পেছনে দাঁড়িয়ে কী সব করছে। অভি জিজ্ঞাসা করতেই কোনো উত্তর না দিয়ে সোজা রান্নাঘরে চলে গেল। ওদের জন্য চিকেন স্যুপ বানিয়ে টেবিলে নিয়ে আসলো। সবাই খেয়ে নিজেদের মধ্যে কথা বলতে বলতে বলল, আজকে আমরা ছাদে যাব। রাত তো খুব একটা হয়নি, তাই আমরা ছাদে গিয়ে বসে তাস খেলবো। রুমি বলল, আমাদের তো অনিন্দ কাকা উপরে আসতে না করেছিল। অভি বলল, ছাড় তো, ওই রকম বলে সবাই। ওরা দোতলা রুমগুলো পেরিয়ে ছাদে যাওয়ার সময় দেখতে পেল একটা রুমে লাইট জ্বলছে, আর বাকি রুমগুলো সবই অন্ধকার। রুমি বলল, কাকা বলল আমরা ছাড়া এই বাংলোতে কেউ নেই, তাহলে ওই রুমে কারা আছে? উনি কি আমাদের মিথ্যে বললেন? তিয়াশা বলল, যারা ওই রুমে আছে তারা হয়তো পরে এসেছে, কাকা হয়তো দেখেনি। আমাদের অত মাথা ব্যথা করে লাভ নেই, বরং ছাদে গিয়ে একটু মজা করি। আজকে তাস খেলাটা জাস্ট জমে যাবে। শ্রীলেখা বলল, তোরাই খেল, আমি তো খেলতে জানি না, দর্শক হয়ে তোদের পাশে থাকবো। ওরা ছাদে এসে একটা জায়গায় বসে দেখলো ছাদটা বেশ অন্ধকার। ছাদের ওপর এতটাই নোংরা যে বসার মতন জায়গা নেই। তিয়াশা দেখলো একটা ঘর বন্ধ হয়ে রয়েছে। শ্রীলেখা বলল, চল, ওই রুমে মনে হয় কোনো পুরনো জিনিস রাখা থাকে, যদি কিছু পাই তাহলে ছাদটা একটু পরিষ্কার করে নিতে পারবো, বসার কিছুও থাকতে পারে। ওরা সবাই মিলে ওই ঘরের দরজাটা খুলে দেখলো অনেক পুরনো আবর্জনা, ভাঙা চোরা চেয়ার টেবিল, আরো অনেক কিছু রাখা রয়েছে। পাশেই দেখলো একটা ঝাঁটাও রয়েছে। রুমি বলল, এই তো ঝাড়ু পেয়ে গেছি, এটা দিয়ে আগে পরিষ্কার করিয়ে নি। রুমি ছাদটা বসার মতন পরিষ্কার করে নিল। তিয়াশা নিচ থেকে দুটো মোমবাতি জোগাড় করে নিয়ে আসলো। ওরা চারজনে মিলে তাস খেলা শুরু করে দিল। শ্রীলেখা ওদের খেলা দেখতে দেখতে ছাদের মধ্যে ঘোরাঘুরি করতে থাকলো। শ্রীলেখার মনে উপরের ঘরে কারা আছে সেই নিয়ে একটু কৌতূহল হতে লাগলো। তাই ওরা যখন তাস খেলায় মত্ত সেই ফাঁকে সিঁড়ি দিয়ে নিচে নেমে ঘরটার দিকে ধীরে ধীরে এগোতে থাকলো। একটু এগিয়ে গিয়ে দেখলো রাধুনী কাকা ঘরের মধ্যে ঢুকেছে, আর দরজাটা বন্ধ হয়ে গেল। শ্রীলেখা কিছুতেই বুঝতে পারছে না ওই রাধুনী কাকা কেন ওই ঘরে ঢুকলো। ওই ঘরে কারা আছে? তাহলে নতুন কেউ এসেছে বলে ওদের খাবারের জন্য জিজ্ঞাসা করতে ঢুকলো? যাই, একবার গিয়েই দেখি, ওনাদের সঙ্গে আলাপও হয়ে যাবে আর গল্প করে কিছুটা সময়ও কাটবে। তাস খেলা দেখেও আমার কোনো ইন্টারেস্ট লাগছে না, ওরাই মজা করুক। শ্রীলেখা ধীরে ধীরে এগিয়ে গিয়ে দরজার কাছে গিয়ে কিছু কথা কানে আসলো। কথাটা অস্পষ্ট হলেও কিন্তু শ্রীলেখা কথাগুলো স্পষ্ট বুঝতে পেরেছে। আজ রাতেই ওদের শেষ করে রক্ত পান করব, আর রক্ত পেলেই আমরা এই পৃথিবীতে অনেক দিন বেঁচে থাকতে পারবো। শোনা মাত্রই শ্রীলেখা ভয়ে হাত পা ঠান্ডা হতে শুরু করলো। সেখান থেকে নড়ে আসার ক্ষমতাও শ্রীলেখা হারিয়েছে। পাগুলো যেন অবশ হয়ে গেছে শ্রীলেখার। কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। নিজেকে একটু সামলে নিয়ে দরজাটা অল্প ফাঁক করে দেখার চেষ্টা করলো। দেখলো একটি কালো পোশাক পরে মহিলাটি দাঁড়িয়ে রাধুনী কাকার সঙ্গে কথা বলছে। কালো পোশাক পরিহিত মহিলাটি মুখটা অদ্ভুত, মুখের চারপাশে লাল আভাযুক্ত। চোখগুলো সুন্দর হলেও মুখের দাঁতগুলো বাইরে বেরোনো, আর দাঁতগুলো চকচক করছে। শ্রীলেখা বুঝতে পেরেছে এটা কোনো মানুষ নয়, এটা কোনো অশুভ আত্মা। ভয়েতে শ্রীলেখার হাত পা কাঁপতে শুরু হয়েছে। ওদের খবর দেওয়ার জন্য সিঁড়ি দিয়ে উঠতে যাবে, দেখে রাধুনী কাকা শ্রীলেখার সামনে দাঁড়িয়ে রয়েছে। শ্রীলেখা থতমত খেয়ে বলল, আপনি তো ভেতরে ছিলেন, বাইরে আসলেন কি করে?
রাঁধুনি কাকা স্থির চক্ষু নিয়ে এক দৃষ্টিতে শিলেখার দিকে তাকিয়ে রইল। শিলেখা তাকে ধাক্কা দিয়ে উপরে উঠে গেল ওদেরকে জানানোর জন্য। গিয়ে দেখলো ছাদে কেউ নেই। ওরা কোথায় গেল? আবার শিলেখা সিঁড়ি দিয়ে নিচে নেমে ওদেরকে চারিদিকে খুঁজতে থাকলো, কিন্তু কাউকে পেল না। এদিকে ফোনটা নিয়ে অনিন্দ্য কাকাকে ফোন করতে লাগলো। ফোনের আওয়াজটা কাছাকাছি জায়গা থেকে শোনা যাচ্ছে। ফোনের রিংটনটা অনুসরণ করে শিলেখা দেখলো বাগানে অনিন্দ্য কাকা পড়ে রয়েছে। ওনাকে অনেক ডাকাডাকি করেও কোনো উত্তর আসলো না, নিঃশ্বাসও পড়ছে না। মনে হয় ওরা মেরে দিয়েছে। শিলেখা হতভম্ব হয়ে কান্না শুরু করলো। কি করবে শিলেখা বুঝতে পারছে না। ফোনটা নিয়ে সবাইকে একে একে ফোন করেও কোনো উত্তর পেল না। শিলেখা ভাবলো মনে হয় ওরা আমাকে ছেড়ে চলে গেছে। তাই আর দেরি না করে বাংলো থেকে বেরোতে যাওয়ার সময় ফলের বাগানে একটা চিৎকার আওয়াজ পাওয়া গেল। শিলেখা ছুটে গিয়ে দেখল সেটা যে কেউ দেখলে জ্ঞান হারিয়ে ফেলবে। বাগানের মধ্যে অশুভ আত্মারা হিংস্রভাবে তিয়াশা, রুমি, প্রণব আর অভিকে মারার জন্য ঘিরে ফেলেছে। আরো অনেক আত্মা, তারা সবাই কালো পোশাকে ঢাকা। রুমি এইসব দেখে জ্ঞান হারিয়ে নিচে পড়ে গেল। শিলেখা গলায় থাকা হনুমানজি রকেটটাকে নিয়ে ওদের কাছে আনতেই সবাই ওরা ভয়ে সরে গেল। ওরা রুমিকে তুলে এনে চোখে জলের ঝাপটা দিয়ে জ্ঞান ফেরালো। শিলেখা বলল, এই বাংলো বাড়িটা পুরোটাই ভুতুড়ে। এখানে আমরা কিছুক্ষণ থাকলে সবাই মারা যাব। তাই আমাদের লাগেজগুলো এখনই রুম থেকে নিয়ে এসে গাড়িতে করে রওনা দিতে হবে। সবাই সেটাই করলো। প্রণব গাড়িটা কিছুতে স্টার্ট দিতে পারছে না। অনেকক্ষণ ধরে চেষ্টা করতে থাকলো। তার মধ্যে অভি ওইখানকার লোকাল থানার পুলিশকে ফোন করে সবটা জানিয়ে দিল। অভি বলল, গাড়ি স্টার্ট দিচ্ছে না, মনে হয় ইঞ্জিনের কোনো সমস্যা রয়েছে। আমরা হাঁটা পথ ধরেই এখান থেকে চলে যাব। যদি রাস্তায় কোনো সাহায্যকারী পেয়ে যাই তাহলে আমরা বিপদ থেকে রক্ষা পাবো। ওরা সবাই মিলে যে যার মতন লাগেজ নিয়ে রাস্তা ধরে জোরে জোরে হাঁটা দিতে শুরু করলো। কিছুটা যাওয়ার পর অনিন্দ্য কাকাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখলো। রুমি বলল, ওই তো অনিন্দ্য কাকা। যাই হোক, আর আমাদের কোনো ভয় নেই। কিন্তু শিলেখা কিছুতেই মানতে পারছে না যে অনিন্দ্য কাকা বেঁচে আছে, কারণ সে বাগানে তার লাশটাকে চোখে দেখে এসেছে। তাই রুমিকে সাবধান করে দিল রুমি যেন ওনার কাছে না যায়। অনিন্দ্য কাকাকে কেমন যেন রুক্ষ শুকনো লাগছিল। চুলগুলো উস্কো খুস্কো, একটু অস্বাভাবিক লাগছিল রুমির। তবুও কাকাকে জিজ্ঞেস করলো, কি হলো, তুমি এখানে কি করছো? অনিন্দ্য কাকা বলল, তোমাদের নিয়ে আমার খুব চিন্তা হচ্ছিল, তাই ভাবলাম একবার গিয়ে তোমাদের দেখে আসি। কিন্তু তোমরা এত রাতে কোথায় যাচ্ছ, আর ওখান থেকে কেনই বা বেরিয়েছ? রুমি কিছু বলতে যাবে, ঠিক তখনই শিলেখা বলল, আজ আমরা আপনার বাড়ি যাব ভেবেছি, তাই যাচ্ছিলাম। অনিন্দ্য কাকার ঘাড়টা যেন মুচকে কাঁধের দিকে কাঁধ হয়ে গেছে। শিলেখা বুঝতে পেরে তার কাছে থাকা হনুমানজির লকেটটা কাছে নিয়ে যেতেই সে কোথায় চলে গেল। তারপর দূরে একটা আলো দেখা গেল। কাছে আসতে দেখলো পুলিশের গাড়ি। ওদের ওখান থেকে তুলে নিয়ে একটা ছোট বাড়িতে আশ্রয় দিল। পুলিশকে সবকিছু খুলে বলল। পরের দিন সকালে অনিন্দ্য কাকার দেহটা মর্গে পাঠানো হলো। ওরা সুরক্ষিতভাবে যে যার মতন বাড়ি পৌঁছালো। এই রকম ভৌতিক অভিজ্ঞতা ওদের কাছে সাক্ষী হয়ে রইল।